শুনেছি ও আর বিয়ে করেনি, আমার জন্য অপেক্ষা করছে। মানুষটা অনুতপ্ত হয়েছে আমার চলে আসাতে, সব ভুল বুঝতে পেরেছে, এখনো খুঁজে বেড়াচ্ছে আমাকে। আমার সব রাগ অভিমান অবশ্য শেষ। আমারও খুব ইচ্ছে করে ওর কাছে ফিরে যেতে, কিন্তু এতদিনের দূরত্ব গুছিয়ে ওর কাছে যাওয়ার জন্য যে সাহস, শক্তি আর মনোবল দরকার তার কোনোটাই নেই আমার কাছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একাই বাসায় যাব। জানাবো সোহান আর মীরা আসতে পারবে না, ওদের খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এতগুলো বছর আব্বা আম্মাকে না দেখে কিভাবে পার করেছে সে আমার আল্লাহ জানে। সিদ্ধান্ত অনুযায়ী 13 বছর পর আমি ঢাকা যাচ্ছি আমার আব্বা আম্মার কাছে। মীরা স্তব্ধ হয়ে বসে থাকলো অনেকক্ষণ। তাহলে এত সব কিছু তার জন্যই? তার মায়ের জীবনটা সম্পূর্ণ এলোমেলো হয়েছে শুধুমাত্র তার জন্যই? তার জন্ম না হলেই আর এত কিছু হয় না। তীব্র অপরাধবোধে ভুগতে শুরু করলো মীরা। মায়ের মুখটা বেশি উঠতেই কান্না শুরু করলো মীরা। বেচারে মা আমার। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল মীরা। সেদিন রাতে ঘুমের মধ্যে মীরা অদ্ভুত এক স্বপ্ন দেখলো। এক ভদ্রলোক মীরাকে হাত বাড়িয়ে ডাকছে। লোকটা দেখতে কেমন যেন পরিচিত, মনে হচ্ছে কত আগের চেনা জানা। কিন্তু মীরা কখনো দেখেনি তাকে। আর এত মায়া নিয়ে তাকিয়ে আছে তার দিকে, হাতছানি দিয়ে ডাকছে, মীরা আম্মু। মীরা চমকে উঠে বসলো। হঠাৎ ঘুম ভেঙে গেলে মাথায় কেমন একটা করে না, অস্বস্তি লাগে খুব। মীরা উঠে যেয়ে অজু করে আসলো, 2 রাকাত নামাজ পড়ে ফেললো। ঘুম যেহেতু ভেঙেছে, আল্লাহর সাথে একটু একান্ত কথা বললে মনটা ভালো লাগবে। নামাজ পড়ে মীরা জায়নামাজেই বসে থাকলো অনেকক্ষণ। সে মোনাজাতে আল্লাহকে বলল, তোমাকে যা বলতে পারি আর কাউকে তো বলতে পারি না, তোমার যা বলি তুমি সব শোনো, না বললেও বুঝে নাও। আর কেউ তো সেভাবে বুঝবেও না। আমি ছোট একটা মানুষ, কি দোয়া চাইবো সেটাও তো ঠিক মতো বুঝি না আমি। এতদিন জানতাম আমার আব্বা আম্মা কেউ বেছে নেই, সেভাবেই নিজেকে মানিয়ে নিয়েছিলাম। তোমার ফয়সালার উপর সবসময় সন্তুষ্ট থেকেছি। এখন জানলাম আমার আব্বা আম্মা দুজনেই বেঁচে আছে। তোমার দরবারে কোটি কোটি শুক্রিয়া, তাদের সহি সালামতে বাঁচিয়ে রাখার জন্য এবং তাদের পরিচয় আমায় পর্যন্ত পৌঁছানোর জন্য। কিন্তু আমার এখন করণীয় কি? আমি তো বাবাকে কোনোদিন দেখিও নি। আর মা যেখানে গেছে সেখান থেকে আসবেই বা কবে? আদৌ আসবে কিনা তাও জানি না আমি। আর ময়না খালা যে আমাকে মায়ের মতো করে বড় করলো, তাকে আমি কিভাবে জানাবো এসব? কি করব আমি আসলে? আমার ছোট্ট মাথায় এত প্রশ্নের উত্তর তো নাই আল্লাহ। কিন্তু তুমি যেহেতু এত দূর পর্যন্ত এনেছো আমাকে, আমার বিশ্বাসটুকু তুমি আমাকে পথ দেখাবে। আমার জন্য সবকিছু সহজ করে দাও। আমাকে বোঝার মতো কেউ নেই তুমি ছাড়া। তুমি আমার জন্য যা মনোনীত করবে সেটার উপর সন্তুষ্ট থাকার মতো ধৈর্য দিও আমাকে। তবে আমি আমার আব্বা আম্মাকে দেখতে চাই। আমি আর কি কি চাই তাও জানি না। তোমার কাছে কি চাইলে ভালো হবে তাও ঠিক বুঝি না আমি। আমার জন্য যা ভালো মনে হবে তুমি সেটাই করো। অশ্রুতে ভিজে যাচ্ছিল জায়নামাজ। কাঁদতে কাঁদতে মীরার হেঁচকি উঠে গেল। সে পানি খেলো উঠে গিয়ে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলো আনমনে। কেমন এক অদ্ভুত বিষণ্ণতায় ছেয়ে গেল ছোট্ট মীরার মন। ভাবতে ভাবতে হঠাৎ করে একটা সহজ উপায় যেন পেয়ে গেল মীরা। অনেক অনেক জায়গায় দৌড়াতে হবে তাকে, এটার জন্য সমস্যা নেই। সে আব্বা আমার কাছে যাওয়ার জন্য সব করতে পারবে। স্যার আসবো? আরে মীরা যে, আসো মামুনি, বসো। ধন্যবাদ স্যার। কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। তোমার কি খবর? মুখটা এমন শুকনো লাগছে কেন? শরীর ঠিক আছে তো বাবা? জি স্যার, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। একটা কথা জানতে এসেছিলাম স্যার, আপনি যদি ফ্রি থাকতেন তাহলে বলবো। হ্যাঁ বলো, কি কথা? মীরা কিছুক্ষণ চুপ থেকে মনে মনে সাহস সঞ্চয় করলো। গতকাল সে সিদ্ধান্ত নিয়েছে মায়ের কাছে যাবে এবং সাথে বাবাকে নিয়ে যাবে, যে মাকে চমকে দিবে। কিন্তু সে তো বাবাকে চিনে না, কোথায় থেকে কি করে কিছুই জানে না। সব থেকে বড় কথা, তার বাবা তো জানেই না যে তার মেয়ে আছে। সে এত বড় হয়েছে, সে কিভাবে কি করবে বুঝতে পারছে না। এজন্য সে এসেছে সঞ্জয় স্যারের কাছে। যে ডায়েরি থেকে জেনে সে সঞ্জয় স্যার আর ফারিহা আন্টি মায়ের বেস্ট ফ্রেন্ড, তাহলে তারা অবশ্যই মায়ের খোঁজ জানবে। আর কেউ না জানলেও এরা দুজন জানবে মা আর বাবাকে কোথায় পাওয়া যাবে। আর মীরার মন বলছে তারা নিশ্চয়ই তাকে সাহায্য করবে। সে তাই ভয়ে ভয়ে চলে এসেছে স্যারের কাছে। সে কে দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। চুপ করে বসে আছে স্যারের সামনে। তার দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে স্যার মীরাকে অভয় দিয়ে বললেন, কি হয়েছে বলো তো মা? আমার কাছে বলতে ভয় কিসের? বলে ফেলো। মায়ের কাছে যাব আমি। সঞ্জয় স্যার যেন বিষম খেলো। কার কাছে যাবে? স্যার আমি মায়ের কাছে যাব, বলে কেঁদে দিল মীরা। সঞ্জয় স্যার ভীষণ অপ্রস্তুত হয়ে পড়লেন। সে এই কথার জন্য একদম প্রস্তুত ছিল না। সে বুঝতে পারছে না কি বলবে মীরাকে। মা বলতে কার কথা বলছে মীরা? সে কি কোনোভাবে জেনে ফেলেছেন? কিন্তু জানবে কিভাবে? আর শাহানাও তো তাকে কিছু জানায়নি। ঘটনাটা কি তাহলে?
আচ্ছা বাবা, কেঁদো না, আমাকে বলো তো ঘটনা কি? আমি তো বুঝতে পারছি না। মায়ের কাছে যাবে মানে কোথায় যেতে চাচ্ছ? ময়না বাড়িতে নেই? মীরার কান্নাবেগ বেড়ে গেল। তার খুব অসহায় বোধ হচ্ছে। তার মাকে এটা নিয়ে তাকে এখন কথা বলতে হবে? সব জানা সত্ত্বেও স্যার আবার জিজ্ঞেস করছেন। কি একটা অবস্থা! কাঁদতে কাঁদতে মীরা বলতে লাগলো, স্যার আমি জানি আপনি সব জানেন, আর আপনি যে মায়ের বেস্ট ফ্রেন্ড সেটাও আমি জানি। আমি সব জেনে গেছি। শাহানা ম্যাম আমার মা, এটা আপনি জানেন। জেনেও না জানার ভান করছেন বলে আবার কাঁদতে লাগলো মীরা। সঞ্জয় স্যার ভেতরে চমকে উঠলেও মুখভাবে তা প্রকাশ করলেন না। তিনি মীরাকে শান্ত করার চেষ্টা করছেন অনবরত, কিন্তু মীরা কিছুতেই শান্ত হচ্ছে না। কান্নাকাটি থামার কোনো লক্ষণ নেই তার। উপরন্ত না পেয়ে সঞ্জয় স্যার সব কিছু জানানোর সিদ্ধান্ত নিলেন। কিন্তু শাহানার সাথে আগে সব কিছু আলোচনা করা লাগতো। কিন্তু যে অবস্থা, মীরাকে শান্ত করাই তো বিশাল চ্যালেঞ্জ। এর মধ্যে শাহানার সাথে কথা বলবে কখন? আচ্ছা তুমি শান্ত হয়ে বসো বাবা, আমি যতটুকু দরকার তোমাকে জানাবো, আর আমার যতদূর সাধ্য কুলায় তোমাকে সাহায্য করব। কি জানতে চাও বলো, আর সবার আগে আমাকে বলো তুমি এসব জানলে কিভাবে? ময়না বলেছে? না স্যার, কিভাবে জেনেছি সেটা আপনাকে বলবো না আমি। তবে ময়না খালা বলেনি আমি কষ্ট পাবো, এমন কিছু খালা কখনোই বলে না। আমি জানতে চাই মা এখন কোথায় আছে, আর সেখানে কিভাবে যাওয়া যাবে, আর আমার বাবা কোথায় আছে, তার সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে কিনা সেটা আমাকে জানান প্লিজ। আব্বার কান্নাকাটির আভাস পাওয়া মাত্র সঞ্জয় স্যার মীরাকে থামিয়ে দিল। ঠিক আছে মীরা, আমি তোমাকে জানাবো, এখন শান্ত হয়ে বসো। আর একটু কাঁদলে আর কিচ্ছু বলবো না কিন্তু। মীরা আবার লক্ষ্মী বাচ্চার মতো স্থির হয়ে বসে উৎসুক নয়নে স্যারের দিকে তাকালো। সঞ্জয় স্যার বলতে শুরু করলেন, তখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম। তোমার মা বাবা দুজনেই আমার ক্যাম্পাসের বন্ধু। আমি ফারিহা আর শাহানা ছিলাম বেস্ট ফ্রেন্ড। ফারিহার বিয়ে হয়ে গেল অনার্সের শেষ সেমিস্টারেই। সোহান অন্য ডিপার্টমেন্টে ছিল। অসাধারণ মানুষ, কবিতা লিখে, কবি সাহিত্যিক ধরনের মানুষ। শাহানাকে প্রচণ্ড ভালোবাসতো। প্রেম করার কিছুদিনের মধ্যে বিয়ে করে নিল ওরা। শাহানা বরাবরই ধার্মিক ধরনের ছিল। গুণা থেকে যতটা বেঁচে থাকা যায় সে চেষ্টাই করত। সে ভাবনা থেকে প্রেম বাদ দিয়ে বিয়ে করে ভালোই ছিল সব। ও যে কবিতা লেখে, মেয়েরা তো আবার এসবের ভক্ত বেশি। মেয়েরা কল দিত, সোহানও মজা করত, তবে কোনোটাই সিরিয়াসলি করতো না। সেটা আমরা সবাই জানি, শাহানাও জানতো। কিন্তু ওর কথা ছিল আমি কোনোদিন অন্য কারোর সাথে কথা বলি না। সোহান কেন বলবে? তো একবার দুবার এরকম করতে করতে শাহানা একসময় সিরিয়াস হয়ে গেল। সে সিদ্ধান্ত নিয়েছিল সোহানকে একটা কঠিন শাস্তি দিবে। এর মধ্যে তুমি আসার খবর এলো। এই খবরটা শাহানা এলোমেলো হয়ে গেল। আর ও নিজেও সোহানকে খুব ভালোবাসতো। যতই প্ল্যান করুক, এই করবে সেই করবে, শেষ পর্যন্ত কিছুই করতে পারতো না। ও নিজেই একদিন আমাকে এসে বলল, দেখ দাদা, সিনেমার মতো আমি যদি ওকে একদিন মেরে ফেলতে চাই সেটাও সম্ভব, কিন্তু আমি নিজে যদি মরে যেতে চাই সেটাও সম্ভব। কিন্তু ও যদি মরে যায় বা আমি যদি আত্মহত্যা করি তাহলে ওর অনুতাপটা আমি দেখতে পারবো না। আমি শতভাগ শিওর সোহান আমাকে ছাড়া থাকতে পারবে না, কারণ আমি ওকে যেভাবে ভালোবেসেছি সেভাবে কেউ ওকে ভালোবাসবে না। আমার নিজের উপর আস্থা আছে। একদিন দেখবে ও আমাকে পাওয়ার জন্য জবাই করা পশুর মতো পারবে, কিন্তু আমাকে আর পাশে পাবে না। এই দৃশ্য আমি দেখতে চাই। মরে গেলে সেটা দেখবে কিভাবে বল? আর ওকে যদি একবারে মেরে ফেলি, কারো ফিরে আসার অপেক্ষা থাকাটা কতটা যন্ত্রণার সেটাও বুঝবে না তো। আমি যে দিনের পর দিন ওর ফিরে আসার অপেক্ষা কতটা যন্ত্রণা ভোগ করেছি সেটাও আগে উপলব্ধি করুক, এরপর আমি ফিরে আসব। কাছে থাকলেও বুঝবে না আমি ওর জন্য কি ছিলাম। তো আমরা ভাবলাম এটা শাহানার আবেগের বশে বলা কথা। ও সোহানকে ছেড়ে কোথাও যাবে না, আগের মতো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেবার আর কিছু ঠিক হলো না। শাহানা একদিন সকালে চলে এলো এখানে। এরপর থেকে তো এখানেই আছে। সে অনেক কাহিনী, এসব না জানলেও চলবে তোমার। আর তোমাকে এত সব কেন বললাম জানো? কেন স্যার? যাতে তোমার আব্বা আম্মা কারো উপর তোমার রাগ বা ক্ষোভ না থাকে। আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি এসব জেনেছ তোমার মায়ের ডায়েরি পড়ে। শাহানার ডায়েরি লেখার অভ্যাস আছে আগে থেকেই। ও সব কিছু লিখে রাখে, আমি জানি। সম্ভবত সেটাই পড়েছ তুমি। যাই হোক, তুমি ভুল বুঝবে না তাদের। এক পাশের মানুষের কথা শুনে কখনো পুরো ঘটনা বোঝা যায় না। একজনের কথা শুনে আরেকজনকে বিচার করবে না। দুপাশের মানুষের কথা শুনে এরপর সিদ্ধান্ত নিবে। এটা সবসময় মনে রাখবে। শোনো বাবা, তোমার আব্বা আম্মা দুজনেই ভালো মানুষ। সোহানের ভুল ছিল। শাহানার বারবার মানা করা সত্ত্বেও মজা করে এরোর সাথে কথা বলা একটা নিছক ফাজলামো। এত বড় কাল হয়ে দাঁড়াবে সেটা বুঝতে পারেনি সোহান। আর শাহানা
অন্য সব ব্যাপারে অনেক ধৈর্যশীল হলেও সোহানের অন্য কারো দিকে তাকানোটাও মেনে নিতে পারতো না। সেখানে বারবার নিষেধ করার পরেও যখন কথা বলেছে সোহান, তখন শাহানার মনে হয়েছে সোহান বোধহয় ওকে আর চায় না। এই যে এখানেই সমস্যাটা শুরু হয়। সোহানার কাছে এটা একদমই ছোট ইস্যু। তার কথা হচ্ছে, আমি তো স্বাভাবিক কথাবার্তা বলি, খোঁজ খবর নেই, এখানে সমস্যা কোথায়? আর শাহানার কেন সবসময় স্পাইগিরি করতে হবে? আমার উপর ভরসা নেই? আমি কি ওর সাথে কোনো খারাপ কিছু করি বা অন্য কারোর সাথে প্রেম করি? তাহলে শাহানা একটা জিনিস নিয়ে বারবার কেন ইস্যু বানাচ্ছে? যেভাবে বলে সেভাবেই চলি আমি, এরপরে এত সমস্যা? আমি তো কোনোদিন ওকে সন্দেহ করি না। ফোন চেক করা দূরে থাক, আমি কল ওয়েটিংয়ে পেলেও কোনোদিন জিজ্ঞাসা পর্যন্ত করি না কার সাথে কথা বলেছিল। লেখালেখি করি, নানা ধরনের মানুষের সাথে আমার কথা হয়। শুধু যে মেয়েদের সাথে কথা বলি এমন তো না, ছেলে ভক্তদের সাথেও কথা বলি। মানুষের সাথে ভালো ব্যবহার করি বলেই মানুষ আমার খোঁজ খবর নেয়, এতটুকুই। এর বাইরে কোনো কিচ্ছু না। কিন্তু সবসময় শাহানা আমাকে ভুল বোঝে। এদিকে শাহানার ভাষ্য হচ্ছে আমি ওর কাছে কিচ্ছু চাই না। অন্য অন্য বউরা গয়নাগাটে, শাড়ি, শোপিস ইত্যাদি ইত্যাদি কত কিছু চায়, আমি কোনোদিন একটা জিনিস চাই না। আমি নিজের জন্য চিন্তা করিনি কখনো। সোহানের যা লাগবে দিয়েছি। কোন মেয়েটা চাকরি করে স্বামীকে টাকা দেয়? আমি সেটা করেছি একটা বছর। থাকা, খাওয়া, জামা কাপড়, শখ আহ্লাদ সব পূরণ করেছি আমি। চাকরির সিভি জমা দিবে সেটা আমি রেডি করে দিয়েছি। পরীক্ষার আগের রাতে রাত জেগে পড়া বুঝিয়ে দিয়েছি। অ্যাসাইনমেন্ট করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। সব মানে সব করেছি আমি ওর জন্য। বিনিময়ে কী চেয়েছি? তুমি শুধু আমার থাকবে, অন্য কারোর সাথে দরকার ছাড়া কথা বলবে না। দরকারে কথা বললে সেটা তো আমি বুঝবই, সেটা নিয়ে তো কিছু বলি না। কিন্তু অযথা একটা মানুষকে কল দিয়ে কেমন আছেন, ভাত খেয়েছেন কিনা, এসবের তো দরকার নেই। কারণ প্রেম একদিন হয় না, এভাবেই ধীরে ধীরে হয়। ও মানুষকে ইমপ্রেস করতে পারে ভালো। কবে কোন মেয়ে তার প্রেমে পড়ে যাবে তখন কি করবে ও? অযথা একটা মানুষের মন ভাঙবে কেন? ঘরে বউ থাকতে অন্য মেয়েদের সাথে সময় নষ্ট করাকে আমার কাছে সেফ ফাত্রামি মনে হয়। এটা কোনো ভদ্রলোকের কাজ হতেই পারে না। এভাবেই আসলে ছোট একটা ব্যাপার অনেক বড় হয়েছে। আমরা বুঝিয়েছি, লাভ হয়নি। দুইজনেই তাদের জেদ নিয়েছিল। এখন কেউই ভালো নেই। শাহানা চায় ফেরত যেতে, কিন্তু ওর নাকি এটা সম্মানে লাগে। এতদিন পর কিভাবে ফিরে যাবে সোহানার কাছে? তুমি যদি ওদেরকে এক করতে পারো তাহলে তো ভালোই হয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তুমি কি করতে চাচ্ছ বলো আমাকে? মীরা মন্ত্রমুগ্ধর মতো শুনছিল এতক্ষণ। সব শুনে সে চমৎকার একটা বুদ্ধি বের করলো। এতটুকু মেয়ের মাথায় এত অসাধারণ আইডিয়া আসলে কিভাবে? এটা ভেবে চমকিত হয়ে গেলেন স্যার। স্মিত হেসে বললেন, এত সুন্দর আইডিয়া কিভাবে পেলে বাবা? বলে নিজেই হাসতে হাসতে বললেন, আইডিয়া আসবে নাই বা কেন? শাহানা সোহানের মেয়ে তুমি, তোমাকে দিয়ে সব সম্ভব রে বাবা। আচ্ছা, প্ল্যানটা কি জানো? আবার একটু বলো। আমি ফারিহাকেও সব জানাচ্ছি। এরপর আমরা তিনজন মিলে তোমার আব্বা আম্মাকে সারপ্রাইজ দিব, ঠিক আছে? জি স্যার। খুশি মনে সেদিন বাড়িতে ফিরে গেল মীরা। কয়েকদিনের মধ্যে অসাধারণ একটা ঘটনার সাক্ষী হবে সে। বাবা মাকে দেখতে পাবে, সবচেয়ে বড় কথা সে বাবা মাকে একসাথে করবে। এত খুশি কোথায় রাখবে সে? হাসতে হাসতে বাড়ি ফিরে ময়না খালার কাছে ঘটনা বলতেই শুরু হলো নতুন বিপত্তি। ময়না খালা কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি কিছুতেই মীরাকে যেতে দিবেন না। এরকম দোটানায় মীরা এর আগে কখনো পড়েনি। কি করবে সে এখন? যে মানুষটা তাকে মায়ের যত্ন বড় করেছে, বুদ্ধি হওয়ার পর থেকে যাকে নিজের সবচেয়ে আপন জেনে এসেছে, সেই মানুষটাকে ফেলে চলে যাবে? নাকি নিজের জন্মদাতা বাবা মার খবর জানা সত্ত্বেও তাদের ভুলে থাকার চেষ্টা করবে? বাবা মাকে একত্রিত করার যে প্ল্যান সে করেছে, সেটার এত কাছে এসে শেষ মুহূর্তে সব বরবাদ হয়ে যাবে। মীরা তার এই ছোট্ট জীবনে এত বড় দিতে আগে পড়েনি বোধ হয়। একদিকে ময়না খালা, অন্যদিকে তাকে জন্ম দেওয়া তার আসল বাবা মা। কোন দিকে যাবে সে? ময়না খালাকে রেখে বাবা মায়ের কাছে চলে গেলে সে কষ্ট পাবে। ময়না খালার তো কেউ নেই মীরা ছাড়া। আবার বাবা মায়ের কাছে না গেলে ওদিকে দুইটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু এদের কাউকেই মীরা কষ্ট দিতে চাচ্ছে না। সে কি সিদ্ধান্ত নেবে একদমই বুঝতে পারছে না। দিশেহারা হয়ে সারাদিন মুখ ভার করে শুয়ে বসে থাকলো মীরা। ময়না খালা থেকে বিলাপ বিলাপ জুড়ে দিচ্ছে। কান্নাকাটি শেষই হচ্ছে না তার। দফায় দফায় কান্নাকাটি করছে সে। সে আশঙ্কা করছে মীরা যে কোনো সময় তার আসল বাবা মায়ের কাছে ফিরে যাবে। রক্তের টান বলে কথা, নারীর টানকে কবে অস্বীকার করতে পেরেছে? মীরা তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আচ্ছা কাঁদুক, কাঁদলে মন হালকা হবে এক সময়। মীরা কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দিল। সে ইস্তেখার করে যা সিদ্ধান্ত নেবে এটাই করবে বলে সিদ্ধান্ত নিল।
আল্লাহ চাইতে উত্তম পরিকল্পনাকারী আর কে হতে পারে? তার সিদ্ধান্তের চেয়ে উত্তম সিদ্ধান্ত আর কে বা দিতে পারে? মীরা রাতে খাস দিলে 2 রাকাত ইস্তেখারা নামাজ পড়ল। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করল আল্লাহ যেন তার পথ চলা সহজ করে দেয়, তাকে একটা সহজ পথ দেখায়। সে তো কাউকে কষ্ট দিতে চাচ্ছে না, কিন্তু পরিস্থিতিটাই এমন করছে যে উপায় নেই তার। কি করবে সে? সে রাতে মীরার খুব ভালো ঘুম হলো। মীরা সুন্দর একটা স্বপ্ন দেখলো। সে দেখলো তার আব্বা আম্মা আর ময়না খালার সাথে একটা জায়গায় বেড়াতে গিয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর। সেখানে সে আর তার বাবা আইসক্রিম খাচ্ছে, কিন্তু তার মা কিছুই খাবে না। তার ঠান্ডার সমস্যা আছে, এটা নিয়ে বাবা তাকে খেপাচ্ছে। এত বড় মানুষ আইসক্রিম খেতে পারে না? এক একটা কথা এক একজন হেসে গড়িয়ে পড়ছে। ময়না খালা বাটি ভর্তি করে নুডলস রান্না করে এনেছে সবার জন্য। সাথে এনেছে ফিরনি, মীরার প্রিয় জিনিস। আবার পেয়ারা এনেছে কয়েকটা ব্যাগে করে, মীরা খাবে বলে। মীরা হাসছে তার কাণ্ড দেখে। একদিনের এক ট্যুর, বেড়াতে এসেছে তারা, সন্ধ্যার আগেই ফিরে যাবে। এর জন্য এত কিছু নিয়ে আসতে হবে? ময়না খালা যে কি করে না, সেই নুডলস খাচ্ছে আর ময়না খালা সেটা দেখছে এক মনে। মীরা তার বাবা মাকে বলল, তোমরা এদিকটা ঘুরে আসো, আমি একটু খেয়ে আসছি তোমাদের পেছন পেছন। বাবা মা সামনে গেল হাঁটতে হাঁটতে। মীরা খাওয়া শেষ। সে বাবাকে ডাক দিল তার জন্য অপেক্ষা করতে। বাবা দাঁড়াও, আমি আসছি। বাবা হাসি মুখে ঘুরে দাঁড়ালো। আসো মা, এই তো আমরা। ঘুম ভেঙে গেল মীরার। ঘুম ভাঙলো, স্বপ্নের রেশ গেল না তার মধ্যে থেকে। মুখে একটা সুন্দর হাসি নিয়ে সেভাবেই শুয়ে থাকলো মীরা। সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, সে বাবা মায়ের কাছেই যাবে। তাদেরকে একসাথে করতে হবে আগে, এটা বেশিই জরুরি। তবে ময়না খালাকে রেখে যাবে না, ময়না খালাকে নিয়েই যাবে। এমনিতেও তার মা তো চাকরিজীবী মানুষ, সারাদিন ব্যস্ত থাকেন। মীরাদের বাসায় তো একজন মানুষ দরকার হবেই। সেটা যদি ময়না খালা হয় তাহলে অসুবিধা কোথায়? সব দিকে ভালো হবে আরও। সকালে উঠে মীরা গেল ময়না খালার কাছে। ময়না খালা তার দিকে তাকাচ্ছে না, মুখ ভার করে বসে আছে। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মীরা গিয়ে ময়না খালাকে জড়িয়ে ধরল। এতে ময়না খালার কান্নার বেগ আরো হু হু করে বাড়তে লাগলো। মীরা শক্ত করে ধরে রাখলো ময়না খালাকে। শোনো খালা, আমি একটা দারুণ বুদ্ধি পেয়েছি, আগে শুনে দেখো। এরপর কান্নাকাটি করতে মন চাইলে করবে, আমার সমস্যা নেই। আগে শোনো তো। কান্না থামাও, না হলে বলবো না। ভালো খবর এটা। আচ্ছা বলো। কাঁদতে কাঁদতেই বলল ময়না, দেখো খালা, তোমার যেমন আমি ছাড়া কেউ নেই, আমার মায়েরও কিন্তু কেউ নেই এখন পাশে। বেচারে আমার জন্য তার জীবনটা এভাবে শেষ করে দিবে, এটা আমি জেনেও চুপ করে বসে থাকবো? ওদিকে আমার বাবাও একা একা জীবন পার করে দিচ্ছে। তাদেরকে এক করতে হবে যে করে হোক, আর এটা আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না। কারণ মায়ের সামনে কেউ এসব নিয়ে কথা বলার সাহস পাবে না। আমি যদি সব করি, মা রাগ করে থাকতে পারবে না। আমার বিশ্বাস আল্লাহ চাইলে আমি অবশ্যই পারবো সব ঠিক করে ফেলতে। আজকে আমি ফারিয়া আন্টির কাছে যাব, সঞ্জয় স্যারের সাথে। সেখান থেকে বাবার কাছে যাব, তাকে সব জানিয়ে বুঝিয়ে মায়ের কাছে নিয়ে যাব। এর মধ্যে এসে তোমাকেও নিয়ে যাব। সম্ভবত বাবা যেখানে চাকরি করে আমরা সেখানেই থাকবো। তুমি আমার সাথেই থাকবে। মা তো সারাদিন বাইরেই থাকে চাকরির জন্য। আমাকে দেখে রাখবে কে? তুমি ছাড়া আমাকে আদর করার কে আছে বলো তো? তোমার কাছেই বড় হয়েছি আমি। আমার মা বলো, খালা বলো, সব তো তুমি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো? তুমি শুধু তোমার দিকটাই দেখছো, আমি যে কষ্ট পাচ্ছি সেটা দেখছো না বুঝি? তোমাকে রেখে কোথাও যাব না আমি। যেখানেই যাই তোমাকে সাথে নিয়েই যাব। আর তোমার কাছে থাকলে মাও নিশ্চিন্তে থাকতে পারবে। আমি ঠিক বলছি না? ময়না খালা এবার যেন তার দেহে প্রাণ ফিরে পেল। তার চোখের কোণে চিকচিক করতে দেখা গেল অশ্রুবিন্দু। তবে এটা কষ্টের নোনা জল না, এটা তার খুশির অশ্রু। সে তার মীরার সাথেই থাকতে পারবে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? ময়না খালা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলো। হঠাৎ করে তার কাছে সবকিছু ভালো লাগতে শুরু করেছে। একটু আগে জীবন নিয়ে তার অভিযোগের শেষ ছিল না, এখন মনে হচ্ছে জীবন সুন্দর, ভীষণ সুন্দর। আল্লাহর নেয়ামত গুণে শেষ করা যাবে না। কৃতজ্ঞতায় আবার ময়নার গণ্ডুদেশ বেঁচে খেল। মীরা রেডি হয়ে সঞ্জয় স্যারের বাড়ির কাছে গেল। স্যার মীরাকে বসতে বলে রেডি হয়ে নিলেন। এর মধ্যে বেরিয়ে পড়ল তারা কিছুক্ষণের মধ্যে। গন্তব্য ফারিহা আন্টির বাসা। 4 ঘন্টা পর তারা গন্তব্যে পৌঁছালো। ফারিহা আন্টি মীরাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন। কত বড় হয়ে গেছিস রে মা, সে এতটুকুন দেখে এসেছিলাম। সেখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিল মীরা। একটু পর রওনা দেবে বাবার অফিসের উদ্দেশ্যে। মীরা খুবই এক্সাইটেড। ভেতরে একটা চাপা উত্তেজনা কাজ করছে। কি হবে আজকে? বাবা যদি তার কথা বিশ্বাস না করে, যদি ভাবে এটা কোনো চক্রান্ত। এখন তো কত চক্র বের হয়েছে। তাকে যদি সেরকম মনে করে, অপমান করে যদি ফিরিয়ে দেয়, কি করবে তখন মীরা? সঞ্জয় স্যার বা ফারিহানটিকে সাথে নিলেই সমস্যা।
অনেকখানি সমাধান হয়ে যায়, কিন্তু মীরা তাদেরকে নিবে না। সে একাই যাবে তার বাবার কাছে। তার মনে হয়েছে এসব তার দোষে হয়েছে, তাকেই সমাধান করতে হবে। তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো ফারিহা আন্টি, কিন্তু মীরা কিছুতেই রাজি হলো না তাদের সাহায্য নিতে। অবশেষে হার মানতে বাধ্য হলেন দুজনে, কিন্তু ফারিহা আন্টি শর্ত দিয়ে দিলেন সঞ্জয় স্যার সাথে যাবে, অফিসের নিচে অপেক্ষা করবে। কোনো সমস্যা হলে যেন সাথে সাথে সঞ্জয় স্যারকে জানাতে হবে। মীরা রাজি হলো। বাবার অফিসের উদ্দেশ্যে রওনা দিল তারা। সারা রাস্তা মীরা দোয়া পড়তে পড়তে আসলো, হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল। অবশেষে গন্তব্যে এসে পৌঁছালো তারা। মীরা হঠাৎ করে প্রচণ্ড নার্ভাস হয়ে গেল। এতক্ষণের কনফিডেন্স কোথায় যে উধাও হয়ে গেছে আল্লাহই জানেন। অফিসে ঢুকতে একটা বড় সমস্যা দেখা গেল। গেটম্যান তাকে অফিসে ঢুকতে দিবে না, বারবার জিজ্ঞেস করছে কার কাছে যাবে। মীরা কি উঠতে ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ ভেবে সে বলল, আমি এমডি স্যারের কাছে যাব। এমডি স্যার তোমার কি হয়? আমি একটা দরকারে এসেছি। কি দরকার? সেটা আপনাকে বলা যাবে না আঙ্কেল, আমাকে যেতে দিন প্লিজ। এমডি স্যারের কাছে তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ যেতে পারে না। স্যারের সাথে দেখা করতে হলে স্যারের কাছে আগেই শিডিউল নিয়ে রাখতে হয়। আমি আগে স্কেজুল নিয়েছি, আমার কাছে কার্ড আছে, দেখবেন। আপনি আমার কথা বিশ্বাস করছেন না? কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলে উঠল মীরা। তার মায়া মায়া চেহারা দেখে দয়া হলো দারোয়ানের। সে এমডি স্যারকে কল দিয়ে বলল, স্যার, একটা বাচ্চা মেয়ে এসেছে আপনার সাথে দেখা করতে। তার কাছে আপনার কার্ড আছে। সে বলছে আপনাকে নাকি চিনে, আপনার পূর্ব পরিচিত। পাঠাবো স্যার? অবাকই হলো সোহান। তার কাছে এই সময় কে আসতে পারে, তাও আবার ছোট মেয়ে? কারো তো আসার কথা না। কার্ড আছে যেহেতু, তার মানে অবশ্যই তাকে চিনে মেয়েটা। কিছুক্ষণ ভেবে সে বলল, আচ্ছা পাঠিয়ে দাও, তবে একটু চেক করে দেখো সন্দেহের মতো কিছু আছে কি না। না স্যার, সেরকম মনে হচ্ছে না। নাম কি মেয়েটার? জিজ্ঞেস করিনি স্যার। এখন জিজ্ঞেস করো। এটাও বলে দিতে হয়? কি যে করো না তোমরা। বিরক্ত হলো সোহান। সে একটা গুরুত্বপূর্ণ ফাইল চেক করছে, এর মধ্যে এভাবে সময় নষ্ট করছে দারোয়ানটা। স্যার শুনতেছেন? নাম জিজ্ঞেস করছি। হ্যাঁ বলো, কি নাম? স্যার, মেয়েটার নাম মীরা। চেহারা কেমন যেন পরিচিত, তবে কার মতো দেখতে মনে করতে পারছি না স্যার। মনে করতে হবে না তোমার, পাঠিয়ে দাও। সোহান কাজে মনোযোগ দিল আবার। হঠাৎ করে তার মনটা খারাপ হয়ে গেল। মীরা, আহারে, কত প্ল্যান ছিল। সে আর শাহানা মিলে ঠিক করেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে মীরা। দুজনের নামই এস দিয়ে হলেও তারা ঠিক করেছিল মীরা রাখবে। আর সে এখন জানেও না কোথায় আছে তার শাহানা। তার একটা ছোট্ট ভুলে জীবন আজকে কোথায় এনে দাঁড় করিয়েছে তাকে। বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল নিজের অজান্তেই। দরজায় নখের শব্দে চমকে উঠল সোহান। আনমনা হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। আসবো? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো মীরা। জি আসুন। মীরা ভীত পায়ে রুমে প্রবেশ করলো। এমডি স্যারের রুম, তার বাবার রুম। রুমে ঢুকে মীরার কি হলো কে জানে। সে চোখ তুলে তাকাতেই পারছিল না। চোখের কোণে পানি টলমল করতে লাগলো। হাত পা কাঁপছে অনবরত। সালাম দিতেও ভুলে গেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার চেহারাটাও দেখা যাচ্ছে না ঠিক মতো। অর্ধেক ঢাকা পড়েছে তার হিজাবে, বাকি অংশটা পড়েছে নিচু হয়ে তাকিয়ে থাকাতে। তার এরকম হতভম্ব অবস্থা থেকে সোহান নিজেও বিব্রত বোধ করছে। পরিবেশ স্বাভাবিক করার জন্য সে সালাম দিল মীরাকে। আসসালামু আলাইকুম। মীরা ভরাট কণ্ঠে সালাম নিয়ে আরেকবার কেঁপে উঠল সে। বাবার কণ্ঠে প্রথমবার নিজের নাম শোনার অনুভূতি বুঝি এমনই হয়। সে সালামের উত্তরটাও দিতে পারল না। কান্নার বেগে হেঁচকি উঠে গিয়েছে। কান্না চেপে রাখতেই মীরার মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ করে চারিদিকে ঝাপসা দেখতে লাগলো মীরা। মীরা? সোহান কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। মেয়েটা কাঁদছে কেন? সে তো কিছুই বলে নাই, মুখ তুলে তাকাচ্ছেও না। এ কি, এরকম করছেন কেন? পড়ে যাবেন তো। এরকম বেসামাল অবস্থা থেকে দ্রুত নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো সোহান। মীরা পড়ে যাচ্ছিল। চট করে ধরে ফেললো সোহান। রাজু, এই রাজু। জি স্যার। দ্রুত আমার রুমে এসো। রুমের বাইরে দাঁড়ানো তার ব্যক্তিগত পিয়নকে ডাকলো সোহান। স্যার, কি হয়েছে? উনি কে? কি হয়েছে তার? আমিও জানি না। পানির বোতলটা দাও আমাকে দ্রুত। পানির ছিটা দিতে আস্তে আস্তে চোখ খুলল মীরা। বেশি প্রেশারে মীরা কিছুক্ষণের জন্য মূর্ছা গিয়েছিল। চোখ খুলে মীরা নিজেকে সোহানের হাতের উপর আবিষ্কার করলো। বাবা! চমকে উঠল সোহান। কি বলছে মেয়েটা? জিজ্ঞেস নয়নে তাকিয়ে আছে রাজু। কাকে বাবা বলে এই মেয়ে? সোহানও বুঝতে পারছে না। সে মীরার চেহারাটা খেয়াল করলো এতক্ষণ পরে। আরে, এই যে তার মতো দেখতে। কে এই মেয়ে? ভেতরে ভেতরে অস্থিরতা অনুভব করছে সোহান। কি বলছো? কে তোমার বাবা? যথাসম্ভব কণ্ঠ স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো সোহান। মীরা এবার সোহানকে শক্ত করে জড়িয়ে ধরে বাবা বলে কান্না শুরু করলো।
মীরাকে এক হাতে জড়িয়ে মূর্তির মতো বসে আছে সোহান, অনুভূতি শূন্য। কি হচ্ছে তার সাথে? তার এমন লাগছে কেন? সে মেয়েটাকে সরিয়ে দিতে পারছে না কেন? তারও মনে হচ্ছে কান্না দলা পাকিয়ে যাচ্ছে গলার মধ্যে। এই অনুভূতির সাথে পরিচিত না সোহান। সোহান নির্বাক হয়ে বসে আছে মীরাকে ধরে। মীরা এক নাগাড়ে কান্না করেই যাচ্ছে, চোখে যেন সমুদ্র ভর করেছে ওর। সোহান নিজের সাথে নিজে বোঝাপড়া করার চেষ্টা করছে। কে হতে পারে এ মেয়ে? নামও মীরা, আবার আমাকে বাবা বলছে। কোনোভাবে কি সে শাহানার আমার মেয়ে? ধুর, কি ভাবছি এসব! শাহানা কোথায় সেটাই তো জানি না। মেয়ে আসবে কিভাবে? আর সেটা না হলে আমাকে বাবা বলছে কেন? আর এভাবে কাঁদছেই বা কেন? তার চেয়ে বড় কথা, আমার বিরক্ত হওয়ার কথা। মেয়েটাকে সরিয়ে দেওয়া উচিত, কিন্তু পারছি না কেন? কেন মনে হচ্ছে থাকুক, ওর যতক্ষণ ইচ্ছে হয় আমাকে ধরেই থাকুক। সোহান কিছুতেই হিসাব মেলাতে পারছে না। বাধ্য হয়ে সে আবার উঠে বসলো। মীরাকেও ধরে চেয়ারে বসিয়ে দিল। সে একটা চেয়ার এনে মীরার ঠিক মুখোমুখি বসে পড়ল। এবার মীরার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে মীরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, মীরা, কান্না থামাও মামুনি। আমাকে খুলে বলো তো, কি হয়েছে? কিছু না। কান্না থামানোর চেষ্টা করছে মীরা, কিন্তু চোখগুলো সব সময় মতো বেইমানি করছে তার সাথে। কিছুতেই পানি পড়া থামাচ্ছে না। ফোপাচ্ছে সে এখন। থেকে থেকে নাক টানছে। এ কি মীরা, দেখো তোমার নাকের সামনে একটা বেলুন। আরে আরে, বেলুনটা ফুটে গেল তো, বলেই হেসে দিল সোহান। মীরা আবার ভীষণ লজ্জা পেল। এই এক সমস্যা তার, কাঁদতে নিলে চোখের থেকে নাক দিয়ে বেশি পানি আসে। চোখ আর নাকের পানি মিলেমিশে একাকার। এখন কি নাকের মধ্যে বেলুন ফোটার কথা? ছি, কি বাজে টাইমিং! এদিকে মীরার এই অবস্থা দেখে সোহান খুব মজা পেল। যাক বাবা, কান্না থামিয়েছে। আরেকটা বেলুন বানাও তো দেখি। এবারটা সবুজ বানিও, চেষ্টা করো, অবশ্যই পারবে, বলে আবার হাসতে লাগলো সোহান। বলা হয়ে থাকে হাসি, কান্না দুটোই নাকি সংক্রমণ রোগের মতন। কাউকে হাসতে দেখলে আমরাও হেসে ফেলি। মীরার ক্ষেত্রে ব্যতিক্রম হলো না। সে যে এতক্ষণ বাচ্চাদের মতো কেঁদে কেটে সব এক করে ফেলেছিল, সেসব বলে সেও হেসে ফেলল। হাসতে হাসতে যেন ভুলে গেল একটু আগে কি হচ্ছিল এখানে। বাপ বেটির হাসা দেখে রাজু অবাক হয়ে তাকিয়ে আছে। এ কি রে বাবা, একটু আগেই দেখলাম ভ্যাভা করে কাঁদছে, এখন আবার হাসছে। স্যারও হাসছে, আশ্চর্য ঘটনা। মীরা একটু স্বাভাবিক হওয়ার পর হাসি মুখে সোহানকে আবার মীরাকে নিজের দিকে টেনে নিল। বলো তো বাবা, তোমাকে কিভাবে খুঁজে পেলে? আমাকে চেনো তুমি আগে থেকে? মায়ের ডায়েরি থেকে? হুম, মায়ের ডায়েরি। মা কোথায় তোমার? জি, আমার নানার বাড়িতে। তোমার আব্বুর নাম কি মীরা? সৈয়দ সোহান ইসলাম। কি? জি, ঠিক শুনেছেন, মায়ের নাম শাহানা ইয়াসমিন। মীরার হাত ছেড়ে দিল সোহান। সে যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। সে কি ঠিক শুনছে? মীরার মুখ দেখে মনে হচ্ছে সে শতভাগ সত্য বলছে, কিন্তু সে কিভাবে বিশ্বাস করবে এই কথা? হতভম্ব হয়ে মীরার দিকে তাকিয়ে রইল সে। কোনো প্রশ্ন করার মতো অবস্থাও নেই তার। সে কি জানতে চাইবে সেটাও যেন ভুলে গেল। এক দৃষ্টিতে মীরার দিকে তাকিয়েই আছে। কোন জগতে হারিয়ে গেছে সোহান নিজেও জানে না। বাবা, মীরার ডাকে চমকে উঠল সে। বাস্তবে ফিরে এলো মনে হচ্ছে। সে সামনে থাকা বোতল থেকে ডকটক করে সবটুকু পানি খেয়ে নিল। মীরা, তুমি কি ঠিক বলছো? এখানে কোনো চক্রান্ত নেই তো? মীরার চোখ আবার টলমল করা শুরু করলো, কিন্তু নিজেকে সে বোঝালো এই প্রশ্ন করা স্বাভাবিক। যে মানুষটা তার অস্তিত্বের কথাই জানে না, সে কিভাবে হঠাৎ করে তার উপস্থিতি মেনে নিবে এত সহজেই? কিন্তু মীরার কি কপাল, বাবার কাছে নিজেকে প্রমাণ করতে হবে। ইস, এরকম আর কোনো মেয়ের সাথে যেন না হয়। আমি কিভাবে বোঝাবো জানি না। আমি নিজেও জেনেছি কয়েকদিন আগে। আমাদের হাতে সময় কম। মা খুব অসুস্থ। আগে সেখানে যেতে হবে। যেতে যেতে সব বলবো তোমাকে। আমাকে প্লিজ বিশ্বাস করো বাবা, আমি তোমারই মেয়ে। যেদিন তোমাদের ঝগড়া হয়েছিল এর 3 দিন পর মা সকালবেলা বাসা থেকে বের হয়ে গিয়েছিল না, তখন আমি মায়ের পেটেই ছিলাম। তোমাকে জানায়নি মা। সে অভিমান করে তোমার থেকে দূরে চলে গিয়েছিল। এতগুলো বছর একা একাই কাটিয়ে দিয়েছে। কেউ ছিল না তার পাশে। এত কাছে থেকেও আমি মাকে চিনতে পারিনি এত বছর। চিনতে পারোনি বলতে? তুমি তোমার মায়ের কাছে ছিলে না? আকাশ থেকে পড়লো সোহান। কি বলছে এই মেয়ে? না বাবা, মা আমাকে ময়না খালার কাছে দিয়ে দিয়েছিল। এরপর এক এক করে সব ঘটনা সোহানকে বলা শুরু করলো মীরা। সোহান আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারল না, হাউমা করে কাঁদতে লাগলো। মীরা গিয়ে বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। বাবার পেটে হাত বুলিয়ে দিল পরম মমতায়। অনেক সময় পরে সোহান স্থির হলো। ধাতস্থ হতে তার মনে পড়ল মীরাকে এখনো কিছু খেতে দেওয়া হয়নি। রাজুকে ডেকে মীরার জন্য নাস্তা আনতে পাঠালো। এখন আমার কি করার আছে বলো তো মা? তোমার মা তো আমার উপর রেগে আছে। এতগুলো বছর পর কোন মুখে নিয়ে আমি তার সামনে যাব? আমার সে সাহস নেই রে মা।
আমার মতো মানুষ তার সামনে দাঁড়ানোর যোগ্যতাও নেই। তার সুন্দর জীবনটা আমি নষ্ট করেছি। আমার তো মরে যাওয়া উচিত। কোনো রকমে কান্না আটকে বলল সোহান। বাবা, মায়ের অভিমান কমে গিয়েছে। এত বছর ধরে অভিমান করে থাকা যায় না, কিন্তু এত বছর যোগাযোগ না থাকায় তোমাদের মধ্যে দূরত্বের যে দেয়াল তৈরি হয়েছে সেটা ভেদ করে সে তোমার কাছে আসতে পারেনি। হয়তো মনে মনে তোমাকে মাফও করে দিয়েছে। ডায়েরিতে সেরকমই পড়েছি আমি। এখন তোমার দায়িত্বে এই দেয়াল ভেঙে মায়ের কাছে যাওয়া। সবকিছু আগের মতো করে ফেলা। এখন তো আমি আছি, আমি তোমাকে সাহায্য করব বাবা। সোহান তার ছোট্ট মীরাকে বুকের সাথে জড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। জীবন তার সাথে এত বড় একটা খেলা খেললো, সে জানতেও পারল না। তার কি কষ্ট পাওয়া উচিত, নাকি এত বছর পরে সব ফিরে পাবে? এটা ভেবে শুক্রিয়া আদায় করা উচিত। জানে না সে। বাবা শোনো, আমরা সরাসরি নানা বাড়িতে যাব। মাকে সারপ্রাইজ দিব। আগে কিছু জানাবো না মাকে। তবে এক কাজ করতে হবে, তুমি মামার সাথে কথা বলবে, বলবে যে আমরা আজকে আসছি, আর আমরা যে আসবো এটা যেন মাকে না জানানো হয়। মীরার আইডিয়া শুনে দারুণ খুশি হলো সোহান। মীরা শাহানার মতোই হয়েছে। শাহানা সবাইকে চমকে দিতে পছন্দ করত খুব। এজন্যই হয়তো এত এত চমক তার জীবনে। শাহিন খবর পাওয়া মাত্র তার বাবা মাকে জানালো, মা, সোহান আর মীরা আসছে আজকে রাতেই। ওদের জন্য খাবার রেডি করো, ঘরবাড়ি সুন্দর করে সাজাও। আর শাহানাকে একদম কিছু বলবে না, ওকে চমকে দিবে আজকে। অসুস্থ হয়ে পড়ে আছে বেচারি, আজকে দেখবে সব ঠিক হয়ে যাবে। বাড়িতে যেন সাজ রব পড়ে গেল মুহূর্তের মধ্যে। শাহানার মা তার কাজের মেয়ে লায়লাকে নিয়ে রান্নাঘরে ঢুকলেন। বাইরে গেল বাজার করতে। ঘরটা গোছানো দরকার। উপায়ন্ত না দেখে শাহানার মা মিলি বেগম শাহানাকে ডেকে বললেন, আজকে মেহমান আসবে, ঘরবাড়ি একটু ভালো মতো সাজাও। শাহানা বেশ অবাক হলো। কে এমন আসবে যার জন্য এত কিছু করছে তার মা? সে আসার পর থেকে তো তাকে নিয়েই ব্যস্ত ছিল। শাহানা এসেছে অসুস্থতা নিয়েই। তার শ্বাসকষ্ট বেড়েছিল, ভাগ্যিস বেড়েছিল। সে চুপচাপ তার রুমে থাকত। অসুস্থ শুনে মানুষজন কমই প্রশ্ন করে। প্রথম দিন তার আত্মীয় স্বজনরা প্রশ্ন করে পাগল প্রায় বানিয়ে ফেলেছিল তাকে। একা কেন এসেছে, মেয়ের বাবা কেন আসেনি? প্রশ্ন উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছিল শাহানা। এই প্রশ্নবাণ থেকে বাঁচার জন্য সে নিজের রুম থেকে সারাক্ষণ। মায়ের কথা মতো শাহানা উঠে যথাসম্ভব পুরো বাসা সাজিয়ে গুছিয়ে ফেলল। মাগরিবের আজান হওয়াতে অজু করে নামাজ পড়ে নিল। এরপর মাকে নামাজে পাঠিয়ে শাহানা নিজে গেল রান্নাঘরে। মায়ের বাসা আসার পর থেকে এই এক সপ্তাহ একদিনও তাকে রান্নাঘরে আসতে দেয়নি মিলি বেগম। আর আগে তো রহিমা খালাই রান্না করতো সব সময়। স্কুল থেকে এসে দেখতো খালার সব কাজ শেষ। আজকে অনেকদিন পর রান্না করতে পেরে ভালোই লাগছে শাহানার। মিনু ঠিক করলো অনেক কিছু রান্না করবে আজকে। পোলাও, কোরমা, রোস্ট, কাবাব, গরুর গোস্তের কালা ভুনা, ডিমের স্পেশাল ভুনা, আরও অনেক কিছু। রোস্টে অল্প একটু ঝাল পছন্দ করতো সোহান, একদম মিষ্টিটা খেতে চাইতো না। আজকে রান্না করতে সে সোহানের কথা মনে পড়ছে খুব শাহানার। কি মনে করে সে সব খাবার সোহানের স্বাদ অনুযায়ী রান্না করলো। পোলাওটা একটু ঝরঝরে, শাহি সবজিতে চিংড়িটা একটু বড় বড় টুকরো। বেগুন ভাজি করতে হবে অবশ্যই, গোল বেগুনটা। মিষ্টি জাতীয় জিনিস সোহানের খুব বেশি পছন্দ ছিল না, তবে পুডিংটা খুব পছন্দ করত। শাহানা পুডিংও বানিয়ে ফেললো এক ফাঁকে। ও হ্যাঁ, শাহানার হাতের স্পেশাল সালাদ সোহানার খুব পছন্দ ছিল। গাজর, টমেটো, শসা আর পেঁয়াজ, কাঁচামরিচ মিহি কুচি করে কেটে পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে মাখানো। এটা সে পোলাওয়ের সাথে খাবে। দেখা যাবে একটু পর মুড়ি মাখানাতেও দিচ্ছে। পাগল একটা, আনমনে হেসে উঠল শাহানা। এরপর নিজের উপরে বিরক্ত হলো সে। কী সব ভাবছে হঠাৎ। ধুর, কাজ শেষ করতে করতে ভালোই রাত হয়ে গেল। ঘেমে নিয়ে একেবারে উঠেছে। গোসল করে ফেলা দরকার। গোসল সেরে এশার নামাজ পড়ে নিল শাহানা। আচ্ছা মা, কোন মেহমান এত রাত করে আসবে? আমি তো কিছুই বুঝলাম না। এটা কি একটা মেহমান আসার সময়? রাত বাজে প্রায় 10টা, এখনও এলো না। আশ্চর্য। আর কারা আসবে আমাকে বলছো না কেন? এই তো চলে আসবে। তুই গিয়ে জামা পাল্টে একটা সুন্দর জামা পরে আয় যা। তোকে দেখে মনে হচ্ছে এ বাড়িতে কাজ করিস তুই। মায়ের কথা শুনে হেসে ফেলল সে। পুরাতন একটা জামা পরেছে সে, সুতি জামা। এটা অনেক পুরাতন হলেও ফেলতে পারে না শাহানা। আরামদায়ক জিনিস ফেলে দেওয়া যায় না। সে হাসতে হাসতে তার রুমে চলে গেল জামা বদলে আসতে। জামা বদলে সে একটা বই নিয়ে বসল। এতক্ষণ কাজ করার পরে ক্লান্ত শরীর গোসল করেছে, আবার বই নিয়ে বসেছে। যা হওয়ার তাই হলো। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল শাহানা। এদিকে সোহানার মীরা এসেছে কিছুক্ষণ আগেই। এসে সবার সাথে কথাবার্তা বলে ফ্রেশ হয়ে এসে বসেছে। সবার জন্য গিফট নিয়ে এসেছে তারা, সেসব দিল। সোহানার চোখ চারিদিকে শাহানাকে খুঁজে বেড়াচ্ছে। কি ব্যাপার, শাহানা একবারও এলো না কেন? মিলি বেগম বুঝতে পেরে বলল, শাহানার রুমে আছে। যাও বাবা,
ডেকে নিয়ে এসো। এদিকে খাবারটা বেড়ে দিচ্ছি আমি। হয়েছে কাজ। এখন হুট করে শাহানার রুমে ঢুকবে কিভাবে সে? হিতে বিপরীত হয়ে যাবে। ভয়ে ঢোক গিলল সোহান। মীরার দিকে তাকালেও সে, মীরাও তাকে দেখছে। বাবা তুমি বসো, আমি যাচ্ছি মাকে ডাকতে। যাক বাবা, আপাতত বাঁচা গেল। মীরা ধীর পায়ে মায়ের রুমে ঢুকলো। ওই তো তার মা ঘুমিয়ে আছে। যার পায়ের নিচে তার জান্নাত, সেই মানুষটা কি সুন্দর করে ঘুমোচ্ছে। মীরা আস্তে করে মায়ের পাশে শুয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মা শাহানা চোখ খুলল ডাক শুনে। সামনে মীরাকে দেখে মৃদু হেসে বুকে জড়িয়ে আবার ঘুমিয়ে গেল। এটা কি হলো? মা কিছুই বলল না। সে কি ভাবলো স্বপ্ন দেখছে নাকি? কনফিউজড হয়ে মীরা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। আচ্ছা না বুঝলে নাই, স্বপ্ন মনে করে জড়িয়ে রেখেছে বুকের মধ্যে, এটাই বা কম কিসে? মায়ের বুকে এত এত সুন্দর ঘ্রাণ মায়ের বুকে, মা বুঝি এমন হয়? ময়না খালাকে ধরেই তো ঘুমায় মেয়েরা। কই এমন তো লাগে না। এত অপার্থিক শান্তি, এই অনুভূতি, এই সুখ যে কোনোদিন পায়নি সে। এত কাছে থেকেও মাকে চিনতে পারলাম না কেন আমি? আমি তো সন্তান হিসেবে ব্যর্থ। আমার জন্যই আজকে এই অবস্থা। এসব নানা কথা ভেবে কান্নায় ভেঙে পড়ল মীরা। কান্না চেপে রাখার সেটা হেঁচকির রূপ নিল কিছুক্ষণের মধ্যে। তার ফোঁপানোর শব্দে ঘুম ভেঙে গেল শাহানার। চোখ খুলে শাহানা বিস্ময়ের বিমূঢ় হয়ে গেল। মীরা? সে কি ঠিক দেখছে? মীরা এখানে কিভাবে আসবে? তার মীরা, তার রুমে। মীরাকে নিজের পাশে দেখে শাহানা কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল। সে ভাবল এটা তার মনের ভুল বা চোখের ভুল। বার কয়েক চোখ ডলে ডলে সে বোঝার চেষ্টা করলো, না, এখানে মীরাকেই দেখছে সে। চোখ ভর্তি পানি নিয়ে মীরা তার দিকেই তাকিয়ে আছে। শাহানা তবুও বিশ্বাস করতে পারছে না। হাতে চিমটি কেটে দেখলো, ব্যথাও তো পাচ্ছে। তার মানে সে স্বপ্ন দেখছে না। তাহলে হচ্ছেটা কি? মীরা তার মায়ের অবস্থা দেখে উঠে বসলো। দুহাতে মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মীরা। এবার যেন শাহানার সম্মতি ফিরে এলো। সে মীরাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। মনে হচ্ছে ছেড়ে দিলেই হারিয়ে যাবে। অনেকক্ষণ এভাবে থাকার পর মীরা স্মিত হেসে বলল, আর একটু আস্তে ধরো মা, আমার চাপ লাগছে তো। কান্নার ধমকে আর হাসির মিশ্রণে প্রথমবার মীরার মুখে মা ডাক শুনে শাহানার এতদিনে জমিয়ে রাখা সব কষ্ট যেন চোখের জল হয়ে নামতে লাগলো। মা মেরে পূর্ণমিলিনীর নৈসর্গিক দৃশ্য দরজার ওপারে দাঁড়িয়ে দেখছিল সোহান। সে মীরাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছিল। এসে এই দৃশ্য দেখতে তার পা যেন সেখানে স্থির হয়ে গেল। সে খুব চাইছিল মীরা শাহানার সাথে জয়েন্ট করতে, কিন্তু তার বিবেক তাকে আটকিয়ে দিল। পাপবোধ, শঙ্কা, সংকোচ, নাকি এতদিনের দূরত্ব, কে জানে। সোহান কিছুতেই শাহানার সামনে দাঁড়াতে পারবে না। আহারে, সে যদি জানতো তার ছোট্ট একটা ভুল তার জীবনে এত বড় অভিশাপ বয়ে আনবে, সে হয়তো কখনো সেই ভুলের দিকে পায়ে বাড়াতো না। সোহানের মনে পড়ে গেল তাদের বিয়ের প্রথম দিকের কথা। ছোট্ট একটা বাসা নিয়েছিল তারা। দিন শেষে দুজন বসে গুটুর গুটুর করে গল্প করত। তাদের হাসি ঠাট্টার অভিমান অভিযোগের সাক্ষী ছিল সেই বাসাটা। একটা দমকা হওয়া সব যেন উড়ে গেল। অবশ্য দমকা হওয়া বললে ভুল হয়ে যায় কিছুটা। দিনের পর দিন শাহানা সতর্ক করেছে। সোহান তখন বুঝতে পারেনি সে সাময়িক বিনোদনের জন্য এরোর সাথে কথা বলেছে। একদিন দুই দিন দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে উঠল শাহানা। তাকে ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। সেই থেকে শান্তির খোঁজ আর করেনি সোহান। তার মনে হয় হতো যা হয়েছে এটাই তার প্রাপ্য। নিজের ভুলেই সব হারিয়েছে সে, কাকে দোষ দেবে? এসব নানাবিধি চিন্তা ভাবনা করতে করতেই সোহান পিছিয়ে এলো সেখান থেকে। না, সে যেতে পারবে না শাহানার সামনে। আচ্ছা, তাকে চলে যাওয়া উচিত, নাকি একটু বসে শাহানাকে একবার দেখে যাওয়া উচিত? মন ভরে একটাবার শাহানাকে দেখে যেতে পারলেই তার কোনো আফসোস থাকবে না। এসো বাবা, খাবার টেবিলে এসো, আমি যাই শাহানাকে ডেকে আনি। মীরা নানু এসে ডেকে গেল। এই রে, হয়েছে কাজ, এখনই ডাকতে হবে কেন? এখনই শাহানার সামনে পড়তে যাচ্ছি না আমি। কি করব এখন? সোহান অস্থির হয়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না সে। মীরা নানু মনে যাচ্ছে মীরা শাহানাকে ডাকতে। এদিকে সোহান রীতিমতো ঘামছে আসন্ন পরিস্থিতি চিন্তা করে। কি যে আছে তার কপালে, কি বলবে সে শাহানাকে? শাহানা কেমন আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম। নাকি প্রথমে হাত ধরে মাপ চেয়ে নিবে, যেন সবার সামনে কিছু না বলে? বা এভাবে বললে কেমন হয়? এই যে শাহানা, কোথায় ছিলে এতক্ষণ তুমি? হ্যাঁ, সে কখন থেকে খুঁজছি আমি তোমাকে। এসো বসো, আমা তো খাবার দিয়ে দিয়েছে, তোমার জন্য অপেক্ষা করছি আমি। নাকি সে উঠে চলে যাবে? না না, এভাবে পালিয়ে যাওয়া ঠিক হবে না। তাহলে কি করব এখন? কিছু বুঝতে না পেরে চুপ করে বসে রইল সে। নানুকে দেখে মীরা উঠে এসে নানুর কানে কানে বলল, মাকে কিন্তু বলো না যে বাবা এসেছে, এটা সারপ্রাইজ তার জন্য। নানু অবাক হয়ে মীরার দিকে তাকিয়ে বলল, দূর বোকা মেয়ে,
তুই এসেছিস, তাহলে তোর বাবা আসবে না? বিদেশ থেকে একা একা কীভাবে আসবি তুই? তোর মা নিশ্চয়ই বুঝে ফেলেছে এতক্ষণে। বিদেশ? বিদেশ মানে? ও হ্যাঁ, তাই তো, তারা তো বিদেশে ছিল এতদিন। মীরার কিচ্ছু মনে ছিল না এতক্ষণ। এখনই তো সব নাটকের অবসান হয়ে যেত। ভাগ্যিস নানু মনে করিয়ে দিয়েছে। হেসে ফেলল সে। নানুর কানে ফিসফিস করে আবার বলল, ও তুমি বুঝবে না। আচ্ছা সারপ্রাইজ, তোমাকে পরে বলবো। নানু এবার হেসে চলে গেল। যা ভালো বুঝিস, পাগলি একটা, খেতে আয় তোরা। খাবার দিয়েছি। শাহানা তৃপ্তি নিয়ে দেখছিল তার মেয়ে আর মায়ের এই কানাকানি দৃশ্য। এক অদ্ভুত ভালো লাগা তার শরীর মন সব যেন ভরে উঠল। এরকম একটা দৃশ্য সে মনে মনে করতে দেখেছে। কোনোদিন কেউ ভাবতে পেরেছিল সেই স্বপ্ন সত্যি হয়ে যাবে? মা কি ভাবছে এত? একদম অন্য জগতে চলে গিয়েছে মনে হচ্ছে। কিছু না রে মা, চলো যাই, তোমার নানু আবার বকবে একটু পর। মা, আমার সাথে এসো এদিকে। এই শাড়িটা পরো তো। সে কি রে, শাড়ি কেন হঠাৎ? তা আবার রাতের বেলা? পাগলি মেয়ে, কি বলে এসব? পরো না মা, প্লিজ, আমার রিকোয়েস্ট। তুমি রাখবে না? মুখ ভার করে ফেললো মীরা। আচ্ছা আচ্ছা, পরবো, দাও। মন খারাপ করতে হবে না। শাহানা গেল শাড়ি পরতে। তার মুখে হাসি লেগেই আছে, একটা সুন্দর হাসি, একটা তৃপ্তির হাসি, জয়ের হাসি, আনন্দের হাসিও। তার মনে হচ্ছে জীবন আর কোনো আফসোসই নেই। শাহানা সুন্দর করে শাড়িটা পরে ফেললো। মেরুন কালার বরাবরই তাকে অসম্ভব সুন্দর লাগে। আচ্ছা, মীরা কী করে জানলো তার মেরুন রং ভালো লাগে? নাকি এমনি এনেছে? নাকি ওর মেরুন পছন্দ? সে যাই হোক, আমার মেয়ের পছন্দ আমার মতোই ভেবে আনমনেই হাসছে শাহানা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চমকে গেল সে। তাকে অপূর্ব লাগছে। অনেক বছর পর শাড়ি পরেছে দেখেই কিনা। মীরার সামনে আসা মাত্র মীরা ওয়াবলে চিল্লিয়ে দিয়ে উঠল, আম্মু, তোমাকে তো পরীর মতো লাগছে। পরী কোথায় দেখছো তুমি? মেয়ের কাণ্ড দেখে হাসছে শাহানা। না মানে দেখি নাই তো। তবে আমার ধারণা পরী বলতে সুন্দর বোঝায়, মানে সুন্দর কাউকে দেখলে আমরা পরী বলি। তোমাকে খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ। এজন্য বলেছি পরীর মতো লাগছে। মীরাও হেসে পড়ল মায়ের কথায়। আসো, তোমাকে সাজিয়ে দিই। আরে না, কি বলে রে পাগলি, এখন না বাবা, অন্যদিন সাজিয়ে দিও। আজকে তো রাত হয়ে গেল। রাত হয়ে গেল? আচ্ছা, ভালো কথা। মীরা এত রাতে এখানে কীভাবে এসেছে? আমি তো ভুলে গিয়েছিলাম সেসব। জিজ্ঞাসা করতে হবে এখনই। ওদিকে কাজল নিয়ে রেডি মীরা। সে বলছে বসো এখানে, কাজল দিয়ে দেই। তার এই হাসি মুখ দেখে আবার সব ভুলে গেল শাহানা। আচ্ছা, ওসব পরেও জানা যাবে। একটু শাস্তিই তো চেয়েছে, দেখ না। বাসায় থাকবো, সমস্যা কি? নিজেকেই বুঝ দিল শাহানা। বাধ্য মেয়ের মতো বসে পড়ল সে। মনে হচ্ছে শাহানা এখন একটা বাচ্চা মেয়ে, আর মীরা হচ্ছে তার মা। কি অদ্ভুত! আল্লাহ বোধহয় মেয়েদের সৃষ্টি করেন এই অসাধারণ গুণ দিয়ে। মায়ের মমতা নিয়ে জন্মায় তারা। মীরা সাজ বলতে শুধু কাজল দেওয়া আর হালকা করে একটু লিপস্টিক দেওয়াকেই বুঝে। সে মাকেও তাই সাজিয়ে দিল, ঘাড়ো করে কাজল আর হালকা একটু লিপস্টিক। এই সাজ মুহূর্তের মধ্যে সাজানো শেষ। মাকে এবার সে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। মা, তিনবার বলল মাশাল্লাহ। শাহানা আবার জোরে হেসে দিল। হাসতে হাসতে সে তিনবার বলল, মাশাল্লাহ। এবার একটু নিচু হও তো, তোমার চোখ বেঁধে দিব। আমি তো ছোট, তোমার চোখ ধরে নিয়ে যেতে পারবো না। কিন্তু চোখ ধরে নিয়ে যেতে হবে কেন? আরে বাবা, গেলেই বুঝবে। তোমার জন্য সারপ্রাইজ আছে। আরও সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বলো মাকে। তুমি তো ভারী বোকা মা, বলে দিলে সেটা সারপ্রাইজ থাকে নাকি? তাই তো, আমি আসলেই বোকা। এই নো, বসলাম, চোখ বেঁধে দাও। খুশি মনে আবার বসে গেল শাহানা। মীরা মায়ের চোখ বেঁধে দিল আলতো করেই। এবার তার হাত ধরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে ডাইনিং রুমের দিকে। শাহানার চোখ ভারী হয়ে আসছে কান্নায়। সবকিছু স্বপ্নের মতো লাগছে তার কাছে। মীরার ছোট্ট ছোট্ট হাত তার হাতের মুঠোয় স্বর্গীয় অনুভূতি দিচ্ছে। কি হচ্ছে তার সাথে এসব? আসলে ঘটছে নাকি স্বপ্ন দেখছে তার এখনো বিশ্বাসই হচ্ছে না। স্বপ্ন হলে এই স্বপ্ন যেন কখনো শেষ না হয়। ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি এসে গেল। মা, কাঁদবে না একদম প্লিজ, কাজল নষ্ট হয়ে যাবে কিন্তু। কত কষ্ট করে সাজিয়েছি আমি। এই তো একটু পরে চোখ খুলে দিব। এসে গেছি আমরা। আচ্ছা, কানবো না আর। হাসছে শাহানা। তার বোধহয় অসুখ হয়েছে, এই হাসে তো একাতে। কি একটা অবস্থা! তবে অবাক হলো শাহানা। এখনই এসে গেছে? তার মানে বাসার মধ্যেই সারপ্রাইজ দেবে মীরা। কি সারপ্রাইজ? এবার একটু উত্তেজনা বোধ করছে সে। তাকে বসিয়ে রেখে মীরা কোথায় যেন গিয়েছে। মীরা গিয়েছে তার বাবাকে বুদ্ধি দিতে। ফুল এনেছ তারা, সেটা যেন মাকে দেয় তার বাবা। তার হঠাৎ মনে পড়েছে কথা। সুহান্ত অবাক, তার মাথায় এই বুদ্ধি আসেনি, অথচ মেয়ের মাথায় এসেছে। মা, তুমি কি রেডি? এখনই তোমার চোখ খুলে দিব। জি মা, রেডি আমি। হাসি মুখে উত্তর দিল সে। মীরা খুলে দিল শাহানার চোখের বাঁধন। চোখ খুলে শাহানা নবম আশ্চর্য দেখার মতো ধাক্কা খেলো। নির্বাক, নিস্তব্ধ, পাথরের মতো জায়গায় জমে গেল সে।
আজ 13 বছর পর সে দেখছে সোহান দাঁড়িয়ে আছে তার সামনে, হাতে তার প্রিয় ফুলের ব্যাকেট নিয়ে। অনুভূতি শূন্য হয়ে গেল যেন। রাগ, অভিমান, দুঃখ বা ভালো লাগা মন্দ লাগা কোনো কিছুই অনুভব করতে পারছে না। তার শুধু মাথাটাই ঘুরছে, চারিদিকে ক্রমশ আবচা হয়ে যাচ্ছে। সে কি মাথা ঘুরে পড়ে যাচ্ছে? সোহানের অবস্থা আরো করুণ। তার নিজেকে খুবই খারাপ ধরনের মানুষ মনে হচ্ছে। স্বামী হিসেবেও ব্যর্থ সে, বাবা হিসেবেও। এত বছর পর সে আবার কোন মুখে শাহানার সামনে দাঁড়িয়েছে। কত নির্লজ্জ সে! এসব নানাবিধ চিন্তায় সোহানকে পাগল পাড়া করে ফেলেছে। শাহানাকে দেখে তার আরো খারাপ লাগা শুরু হলো। এতগুলো বছর তার ভালোবাসার মানুষটার কষ্টের কারণ ছিল একমাত্র সে। কি নির্মম! কিন্তু শাহানা এরকম করছে কেন? সে সাহস করে শাহানার হাত ধরে বসিয়ে দিল পাশের চেয়ারে। মীরা তার নানুকে বলল, নানু আমার সাথে একটু আমার রুমে এসো। নানু বুঝলো মীরা তার বাবা মাকে স্পেস দিতে চাইছে। তারা পাশের রুমে গিয়ে গল্প করতে বসলো। কেমন আছো শাহানা? সব ভয় সংকোচ দূর করিয়ে সোহান কথা বলা শুরু করলো। কথা বলে সব সমস্যার সমাধান করা সম্ভব। শাহানা কোনো উত্তর দিচ্ছে না, তার দিকে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়েই আছে। সোহান আবার শাহানার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। শাহানার হাত ধরে কোনো রকমে বলল, আমাকে মাফ করে দাও শাহানা, আমার বলার কোনো জায়গা নাই আমি জানি, তবুও বলছি আমাকে মাফ করে দাও। আমরা নতুন করে সব শুরু করব আবার। এতগুলো বছর আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তোমার অপেক্ষায় থেকেছি। আমার ভুলের জন্য আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। সব ভুলে চলো, আমরা নতুন করে শুরু করি। তোমাকে ছাড়া আমার জীবন চলছে ঠিকই, কিন্তু তোমার জায়গাটা স্থগিত হয়ে আছে। আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। ছেলেদের নাকি কাঁদতে নেই। সোহান নিজেই এটা এতদিন মেনে এসেছে। আজকে সব নিয়ম নীতি বাইরে গিয়ে সোহান হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদছে শাহানাও। তার জীবনের প্রথম প্রেম, তার স্বামী, তার সোহান তার সামনে বসে কাঁদছে। সোহান তো তার কথা বলে ফেললো, কিন্তু সে কোনোদিন জানবে না শাহানা তাকে কত বেশি ভালোবেসেছে। সে জানবে না শাহানার প্রতি রাতে নীরব কান্নার মুহূর্তগুলো কত কষ্টকর ছিল। সে জানবে না প্রতি মুহূর্তে শাহানা কত করে তার সঙ্গ চেয়েছে, তাকে কাছে পেতে চেয়েছে। সোহান এটাও জানবে না তার জন্য শাহানা আল্লাহর কাছে কত দোয়া করেছে। সে কোনোদিন জানবে না তাকে ছেড়ে থাকতে শাহানার বুক ফাটা আর্তনাদের গল্প। কষ্টগুলো যে তাকে ছিঁড়ে খেয়েছে। বাইরের কাটা দাগ দেখানো যায়, মনের ক্ষত কাউকে দেখানো যায় না। কেউ দেখেও না, কেউ বুঝেও না। অনেকেই বলে আমি বুঝি তোমার কষ্ট, আসলে কেউ কোনোদিন অন্য কারো কষ্ট বুঝে না। সান্ত্বনা দিতে হবে তাই দেয়। শাহানা অনেক আগেই মাফ করে দিয়েছিল সোহানকে, কিন্তু এতদিনও দূরত্ব গুছিয়ে সোহানের কাছে ফিরে যাওয়ার মনোবলটা পায়নি। তাই সোহানের আজকের অবস্থা থেকে সে আর রাগ করে থাকতে পারল না। সব বলে সে সোহানকে জড়িয়ে ধরল শক্ত করে। তার একমাত্র প্রেম, তার স্বামী। আজকে এত বছর পর সে নতুন করে আবার সোহানের প্রেমে পড়ল যেন। সোহান আরো সুন্দর হয়েছে আগের থেকে, কিউট লাগছে। অনেক সময় পর তারা স্বাভাবিক হলো। মীরাকে ডাকলো, খেতে বসলো তারা সবাই মিলে। সুখ বোধহয় এটাই, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে সোহান আর শাহানা মিলে। এরপর বারান্দায় বসে কফি খেতে খেতে শাহানা শুনলো সব ঘটনা, কিভাবে মীরা সব সামলেছে। এতটুকু একটা বাচ্চা সব একা করেছে। এসব অসাধ্য সাধন করার মতোই ব্যাপার। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যায় না কখনো। উসিলা হিসেবে মীরাকে পাঠাবেন বলেই হয়তো তাদের পুনর্মিলন হতে এতটা সময় লেগেছে। ভালো আছে শাহানা, সোহান আর মীরা তাদের পরিবারের সাথে। ও হ্যাঁ, ময়না খালাকে এনেছে তাদের কাছে। তারা সবাই এখন পরিবারের সদস্য, সুখী পরিবার।